হচ্ছে ভারতের সংবিধান। তো প্রথমেই দেখো সংবিধান যখন আলোচনা করবো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে সংবিধান কি। আমাদের যে কোনো পরীক্ষা আমরা এসএসসি পরীক্ষা দিই বা ডাব্লিউবিপিকেপি দিই বা রেল যে কোনো পরীক্ষা যেখানে জিকে আসে সেখানে সংবিধান থেকে প্রশ্ন আসে। তো সংবিধান হচ্ছে এমন একটা বই যে বইটাতে আমাদের যে কোনো দেশের সংবিধান থাকতে পারে, যে কোনো দেশ কিরকম ভাবে চলবে তার বর্ণনা দেওয়া থাকে। ঠিক আছে, আচ্ছা দাঁড়াও আমরা স্ক্রিন শেয়ার করি। এক মিনিট শেয়ারটা। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ কিনা একবার বলবে তো? আমিও তখন বুঝতে পারিনি যে স্ক্রিনটা শেয়ার করা। আশা করি দেখা যাচ্ছে। তো দেখো সংবিধান হচ্ছে ঠিক সেরকম একটা বই যে বইটার মাধ্যমে আমরা যে কোনো দেশের এক মিনিট দাঁড়াও, আমি যে প্রথমবার ক্লাস নিচ্ছি না সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো দেখো সংবিধান একটা বই যে বইটার মাধ্যমে আমাদের দেশ কিরকম ভাবে চলবে, সেই দেশে কার কি কাজ থাকবে, সে কোন ব্যক্তি কি কাজ করবে বা আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলবে সমস্ত কিছু আমাদের সংবিধানে লেখা আছে। এবং এটাকে আমাদের একটা রুল বুক বলতে পারো। এখানে বিভিন্ন আইন রয়েছে। তুমি যে কোনো আইন আমাদের যে কোনো নাগরিক আমাদের দেশের তারা এই সংবিধানটা মেনে চলতে বাধ্য। এই সংবিধানে যা লেখা আছে তার বিপরীত হওয়া সম্ভব নয়। এরপর এটা শুধুমাত্র যে আমাদের কিছু নিয়ম কানুন তৈরি করছে তা কিন্তু নয়, আমাদের ভারতের যারা নাগরিক তাদেরকে কিছু অধিকার দেয় যেটাকে আমরা ফান্ডামেন্টাল রাইট বলি। তো সংবিধান আমাদেরকে কিছু অধিকারও দেয় এবং আমাদেরকে কিছু কর্তব্যও দেয় যে আমাদের দেশের প্রতি কি করা দরকার, যেগুলোকে আমরা ফান্ডামেন্টাল ডিউটি বলি। তো তোমরা যখন সংবিধান সম্বন্ধে পড়বে, সংবিধান সম্বন্ধে পড়ার আগে তোমাদেরকে জানতে হবে সংবিধানটার মধ্যে কি কি আছে। সংবিধানটার মধ্যে মেইন চারটা জিনিস থাকে। একটা হচ্ছে প্রিএম্বল বা যাকে আমরা বলি প্রস্তাবনা। কি বলি? একটা হচ্ছে প্রিএম্বল বা প্রস্তাবনা, আর থাকে কিছু তফসিল বা শিডিউল যেগুলোকে আমরা বলি সেটা থাকে। আমাদের টোটাল 22টা ভাগ রয়েছে এবং 395টা আর্টিকেল রয়েছে। এই চারটা মেইন জিনিস নিয়ে আমাদের সংবিধান তৈরি। তো এই সংবিধানের প্রথম যে ভাগটা প্রিএম্বল, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখো প্রিএম্বল সম্বন্ধে আলোচনা করতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে যে ইংরেজরা যখন আমাদের দেশ শাসন করা শুরু করেছিল তো তখন তারা কিছু ছোট ছোট আইন তৈরি করেছিল যাতে আমাদের দেশটাকে তারা চালাতে পারে। ঠিক আছে, আমাদের দেশ যে কোনো জায়গা চালাতে গেলে তো কিছু নিয়ম দরকার। তো তারা ছোট ছোট কিছু নিয়ম তৈরি করেছিল যে নিয়মগুলোর মাধ্যমে আমাদের দেশটাকে চালাচ্ছে। ঠিক এরকম ভাবে আস্তে 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 যখন ভারতের স্বাধীনতা সংগ্রাম একদম টপ পর্যায়ে চলে গেল, যখন ইংরেজরা বুঝলো যে এরপর ভারতকে ছেড়ে চলে যেতে হবে, তখন আমাদের তৈরি হলো সংবিধান সভা। কারণ আমাদের দেশকে চালাতে গেলে কিছু একটা নিয়ম দরকার। তো সেই সংবিধান সভা তৈরি হওয়ার পর প্রথমেই যে জিনিসটা উঠে এসেছিল সেটা হচ্ছে প্রস্তাবনা। প্রস্তাবনা কি? প্রস্তাবনা হচ্ছে একটা তোমার শর্ট নোটের মতো। ঠিক আছে, আমরা যেমন কোনো অনুষ্ঠান যখন করি আমরা একটা ছোট্ট নোট বানাই যে সেখানে কি করব না করব বা কিরকম ভাবে কোনো অনুষ্ঠান হবে কিনা, এরকম নোট বানাই। ঠিক একই রকম ভাবে আমাদের সংবিধান যখন তৈরি করা হয় তখন তারা ঠিক করে যে আমাদের সংবিধানের মধ্যে কি কি জিনিস রাখবো আর কি কি জিনিস রাখবো না, এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য একটা
মানে নোট তৈরি করে, যে নোটটাকে বলা হচ্ছে প্রস্তাবনা। এই প্রস্তাবনাটা তোমরা বাংলা এবং ইংরেজি দুটো ভাগে তোমরা দেখতে পাচ্ছ, ইংরেজি এবং বাংলা দুটাতেই রয়েছে। এবং তোমরা যদি 9, 10 বা যে কোনো ক্লাসের যদি কোনো টেক্সট বই নাও, তো সেখানেও দেখবে প্রথম পেজটাতে প্রিএম্বেল বা প্রস্তাবনা থাকে। তো তোমরা প্রথমত এই প্রস্তাবনাটাকে একবার পড়ো, এখান থেকে প্রশ্ন তোমরা খুব ভালো ভালো পাবে। সবার শেষে দেখাবো কি কি প্রশ্ন আসছে, তোমরা একবার প্রস্তাবনাটা পড়ো, ঠিক আছে? দেখো, আশা করি তোমরা পড়েছো প্রত্যেকে। উনিশশো সাল, ঠিক আছে? এই 46 সালে আমাদের সংবিধান সভা তৈরি হয়। কি তৈরি হয়? সংবিধান সভা তৈরি হয়, ঠিক আছে? তারপর এই সংবিধান সভাতে যখন বৈঠক হচ্ছিল, এই সংবিধান সভার 5 নাম্বার যে বৈঠক, কত নাম্বার? 5 নাম্বার বৈঠক, সেখানে পণ্ডিত জওহরলাল নেহেরু একটা বিল নিয়ে এসেছিল। বিল বলতে তোমরা এখন পার্লামেন্টে শুনেছো হয়তো যে এই বিলটা নিয়ে এসেছে বা এই প্রস্তাবটা নিয়ে এসেছে, ঠিক সেরকম একটা প্রস্তাব নিয়ে এসেছিল। এই বৈঠকটা হয়েছিল 13ই ডিসেম্বর 1946, ঠিক আছে? তো পণ্ডিত জওহরলাল নেহেরু যে প্রস্তাবটা নিয়ে এসেছিলেন সেটাকে বলা হয় উদ্দেশ্য প্রস্তাব। কি বলা হয়? উদ্দেশ্য প্রস্তাব। এই উদ্দেশ্য প্রস্তাবটা 13ই ডিসেম্বর 1946 সংবিধান সভায় আসে এবং পরবর্তী ক্ষেত্রে 22শে জানুয়ারি, কবে? 22শে জানুয়ারি 1947 সালে এটা পাস হয়। এবং যখন আমাদের সংবিধান গ্রহণ করা হয় তখন এটার নাম হয়ে যায় প্রিএম্বেল বা প্রস্তাবনা, ঠিক আছে? এরপর দেখো এই যে প্রস্তাবনাটাকে তোমরা যদি পড়ো, প্রথমে দেখবে লেখা রয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, মানে আমরা ভারতের নাগরিক, হ্যাভিং সোলেমলি রিজলভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইনটু আ সোভারিন সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন। তার মানে কি? আমাদের দেশটাকে কিরকম ভাবে তৈরি করা হবে? প্রথমত হচ্ছে সার্বভৌম বা সোভারিন, তারপর হচ্ছে সোশ্যালিস্ট সমাজবাদী, সেকুলার ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক এবং রিপাবলিক, ঠিক আছে? এরকম ভাবে তৈরি করা হবে। তো প্রথমেই তোমরা একটা পাবে প্রশ্ন যে আমাদের প্রস্তাবনায় আমাদের দেশের বর্ণনা কিরকম ভাবে করা হয়েছে, ঠিক আছে? লুকস অফ ইন্ডিয়া বলা হয় এটা। কি বলা হয়? লুকস অফ ইন্ডিয়া। প্রথমেই একটা প্রশ্ন আছে যে কিরকম ভাবে বর্ণনা করা হয়েছে। তো এটা তোমরা মনে রাখতে পারো, একটা ট্রিক রয়েছে, SSSDR, ঠিক আছে? ট্রিক নয়, প্রথম শব্দগুলো। প্রথমে দেখো আমাদের দেশের যখন বর্ণনা করা হয়েছে, প্রথমেই বলা হচ্ছে সার্বভৌম বা সোভারিন, ঠিক আছে? তারপর বলা হয়েছে সেকুলার। এগুলো কিন্তু পর পর মনে রাখতে হবে। পরপরই প্রশ্ন আসে, ঠিক আছে? এটা হচ্ছে তোমার সোশ্যালিস্ট, তারপর হচ্ছে সেকুলার, তারপর হচ্ছে ডেমোক্রেটিক। প্রত্যেকটা জিনিস আলোচনা করব, একটু ধৈর্য ধরে শুনবে। আর একটা হচ্ছে রিপাবলিক। দেখো, সোভারিন মানে কি বা সার্বভৌম শব্দের অর্থ কি? সার্বভৌম শব্দের অর্থ হচ্ছে আমাদের দেশের যে কোনো নীতি, সেটা আমাদের দেশের আন্তরিক বিষয় নিয়ে কোনো নীতি হতে পারে বা আমাদের কোনো বিদেশ নীতি, এই সমস্ত কিছু আমাদের নিজের উপর ডিপেন্ড করছে। মানে আমরা কোনো দেশের উপর নির্ভরশীল নই, আমরা স্বতন্ত্র, এটাকে বলা হয় সোভারিন। সোশ্যালিস্ট মানে কি? সমাজবাদী। সমাজবাদী বলতে যেটা বোঝায় আমাদের ভারতের যত রকমের রিসোর্স আছে, সেই রিসোর্স গুলোকে আমরা প্রত্যেকটা মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করব। সেকুলার মানে কি? আমরা হচ্ছি ধর্ম নিরপেক্ষ, আমাদের দেশে কোনো নিজস্ব ধর্ম নেই। তোমরা যেমন পাকিস্তান যদি দেখো একটা ইসলামিক কান্ট্রি, বা তোমরা যদি দেখো আফগানিস্তান একটা ইসলামিক কান্ট্রি, কিন্তু ভারত কোনো ধর্ম নেই, প্রত্যেকটা ধর্মের সমান ভ্যালু রয়েছে আমাদের দেশে। তার জন্য আমাদের দেশে এটাকে কি বলা হয়? সেকুলার বলা হয়।
আচ্ছা, তারপর ডেমোক্রেটিক। ডেমোক্রেটিক মানে কি? ডেমোক্রেটিক মানে হচ্ছে আমাদের যে প্রতিনিধি, সেই প্রতিনিধিদেরকে আমরা নিজেরা নির্বাচন করছি। মানে ধরো আমাদের যে প্রধানমন্ত্রী রয়েছে তাকে আমরাই নির্বাচন করেছি, বা আমাদের মুখ্যমন্ত্রী যে রয়েছে তাকে আমরাই নির্বাচন করেছি। সেটা হচ্ছে ডেমোক্রেটিক, যেখানে জনগণ আলটিমেট পাওয়ার। আর রিপাবলিক বলতে যেটা বোঝায়, রিপাবলিক মানে হচ্ছে আমাদের দেশের যে প্রধান, আমাদের দেশের প্রধান কে? রাষ্ট্রপতি। তো আমাদের দেশের যে প্রধান, সে যদি ইলেকশনের মাধ্যমে আসে তখন সেটাকে বলা হচ্ছে রিপাবলিক। আমাদের যে রাষ্ট্রপতি রয়েছে দ্রৌপদী মুর্মু, তাকে ইলেকশনের মাধ্যমে আসতে হয়। তার ইলেকশন কিভাবে হয় সেটা আমরা 5 নম্বর ভাগে পড়বো, সেটা পরের কথা। তো আমাদের যে রাষ্ট্রপতি, সে ইলেকশনের মাধ্যমে এসেছে, তার জন্য আমরা রিপাবলিক। যদি কোনো দেশের রাষ্ট্রপ্রধান ইলেকশনের মাধ্যমে না আসে তাহলে সেটা কিন্তু রিপাবলিক নয়। যেমন তোমরা বলতে পারো ব্রিটেন। ব্রিটেন একটা দেশ যেখানে রাষ্ট্রপতি কিন্তু ইলেকশনের মাধ্যমে হয় না, তো সেক্ষেত্রে সেটা রিপাবলিক নয়। যেখানে যেখানে প্রেসিডেন্ট বা যে হাইয়েস্ট পদে থাকবে সে যদি ইলেকশনের মধ্যে আসে তাহলে সেটাকে বলা হয় রিপাবলিক। ঠিক আছে, প্রথমত এই জায়গাটা। এরপর আরেকটা প্রশ্ন আসবে তোমাদের যে প্রস্তাবনা থেকে, যে আমাদের প্রস্তাবনায় বা আমাদের সংবিধানে আলটিমেট পাওয়ারটা কার, বা আমাদের সংবিধানকে ক্ষমতা দিয়েছে কে? তো সেটার জন্য প্রথম লাইনটা তোমাদেরকে নজর দিতে হবে, সেটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। প্রথম লাইনেই এই প্রশ্নটা আছে যে আমাদের সংবিধানকে পাওয়ার দিয়েছে, আমাদের সংবিধান যে দেশ চালাচ্ছে একে পাওয়ারটা কে দিয়েছে? একে পাওয়ারটা দিয়েছে আমাদের জনগণ। উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের নাগরিক, আমরা পাওয়ার দিয়েছি। তারপরের লাইনটা দেখো, জাস্টিস বলে একটি শব্দ রয়েছে। জাস্টিস, আমাদের প্রস্তাবনাতে 3 ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে। 3 ধরনের জাস্টিস কি? সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস আর পলিটিক্যাল জাস্টিস। তাহলে দেখো জাস্টিসের কথা বলা হয়েছে, তারপর যে আমরা ভারতের নাগরিক কত প্রকারের জাস্টিস পাবো? 3 ধরনের জাস্টিস পাবো। ঠিক আছে, 3 ধরনের জাস্টিস কি কি? একটা হচ্ছে সামাজিক, সোশ্যাল জাস্টিস পাবো। 2 হচ্ছে ইকোনমিক, অর্থনৈতিক জাস্টিস পাবো। এবং আরেকটা হচ্ছে তোমার পলিটিক্যাল, রাজনৈতিক। তাই যদি বলা হয় যে কত ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে আমাদের সংবিধানে? 3 ধরনের। আচ্ছা চলো, তারপরটা দেখো বলা হয়েছে লিবার্টি। লিবার্টি বলতে তোমরা এখানে স্বাধীনতাকে বোঝাতে পারো। কি কি রয়েছে? লিবার্টি অফ থট, চিন্তা ভাবনা করার, তোমার নিজের চিন্তা ভাবনা করার একটা স্বাধীনতা রয়েছে। এক্সপ্রেশন, তারপর হচ্ছে ব্রিফ, ফেথ এবং ওরশিপ। ওরশিপ মানে পূজা পাঠ করা। তো দেখো আমাদেরকে আমাদের প্রস্তাবনাতে 5 ধরনের স্বাধীনতা দেওয়া হয়েছে। এটা হচ্ছে তোমার এসএসসি সিজিএল এর প্রশ্ন, যে আমাদের প্রস্তাবনায় আমাদেরকে কত ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে? 5 ধরনের। কত ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে? 3 ধরনের। তারপর বলা হয়েছে ইকুয়ালিটি, সবাইকে সমান চোখে দেখতে হবে। কোথায় কোথায় ইকুয়ালিটি তুমি পাবে? ইকুয়ালিটি অফ স্ট্যাটাস এন্ড অপরচুনিটি। তাহলে ইকুয়ালিটি কত ধরনের? একটা হচ্ছে স্ট্যাটাস, ঠিক আছে, সবাই সমান। আর একটা হচ্ছে অপরচুনিটি, প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে, প্রত্যেককে সুযোগ দেওয়া হবে। ঠিক আছে, তাহলে ইকুয়ালিটি 2 ধরনের, স্ট্যাটাস এন্ড অপরচুনিটি। আর কি করতে বলা হয়েছে? ফ্রেটারনিটি মানে হচ্ছে ব্রাদারহুড। ব্রাদারহুড মানে কি বোঝাচ্ছে? যে আমরা প্রত্যেকেই ভাই ভাই হয়ে থাকবো। ঠিক আছে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব করব না, এই জিনিসটাও বলেছে আমাদের প্রস্তাবনাতে। আর কি বলেছে? আরো একটা জিনিস এখানে খুব গুরুত্বপূর্ণ, যেটা পরীক্ষাতে আসবে, সেটা হচ্ছে 26শে নভেম্বর 1949 আমাদের এই প্রস্তাবনা গ্রহণ করা হয়। তবে 26শে নভেম্বর 1949 এই ডেটটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই ডেটটাতেই যখন তোমরা সিটিজেনশিপ সম্বন্ধে পড়বে বা নাগরিকত্ব সম্বন্ধে পড়বে তখন বারবার এই ডেটটা আসবে, 26শে নভেম্বর 1949, কারণ এই দিনটাতে আমাদের সংবিধান গ্রহণ করা হয়েছে। তো এই যে এতক্ষণ যেগুলো পড়লে এটা হচ্ছে বেসিক জিনিস। এরপর কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখান থেকে আসে, যেমন কি প্রথমত প্রশ্ন আসবে, এই যে রিপাবলিক শব্দটা তোমরা একটু আগেই পেলে, এই রিপাবলিক শব্দটা বা রিপাবলিকের ধারণাটা আমরা কোন দেশ থেকে নিয়েছি? প্রশ্ন আসবে রিপাবলিকের ধারণা আমরা কোন দেশ থেকে নিয়েছি? সেটা হচ্ছে আমরা ফ্রান্স থেকে নিয়েছি। আচ্ছা,
আমাদের যে প্রিএমবেল, এই প্রিএমবেল লেখার যে স্টাইলটা, এটা একটা স্টাইলে লেখা হয়েছে। এই যে ধরনটা, এই ধরনটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে তোমার অস্ট্রেলিয়া থেকে, ঠিক আছে, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। এরপর দেখো, তোমরা এখানে এতগুলা টার্ম দেখতে পেলে। তোমরা এখানে দেখলে যে আমাদের এখানে বলা হয়েছে সোশ্যালিস্ট বলা হয়েছে, সেকুলার বলা হয়েছে, কিন্তু এই শব্দগুলো প্রথম থেকে আমাদের প্রস্তাবনায় ছিল না। অরিজিনাল সংবিধান যে প্রস্তাবনা সেখানে কিন্তু ছিল না, এটা পরবর্তী ক্ষেত্রে অ্যাড করা হয়েছে। তো সংবিধান সম্বন্ধে যখনই তোমরা পড়বে একটা জিনিস মাথায় রাখবে, ধরো কোনো কিছুর পিছনে ধরো 21 লেখা আছে, তারপর এরকম বড় হাতের এ দেওয়া রয়েছে, বা 21 দেওয়া আছে বড় হাতের এ, তারপরে এরকম ছোট হাতের এ, যদি এরকম থাকে তার মানে বুঝবে এগুলো মূল সংবিধানে ছিল না, পরবর্তী ক্ষেত্রে সংবিধান সংশোধন করে এগুলোকে যুক্ত করা হয়েছে। ঠিক একই রকম ভাবে আমাদের সংবিধানে একটা সংবিধান সংশোধন হয়, যেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন 1976। এই সংবিধান সংশোধনের মাধ্যমে আমাদের প্রস্তাবনায় 3টা শব্দ যুক্ত হয়েছিল। একটা হচ্ছে সমাজবাদ, বা যাকে আমরা বলছি সোশ্যালিস্ট, আরেকটা হচ্ছে সেকুলার, আরেকটা হচ্ছে অখণ্ডতা বা ইন্টিগ্রিটি। আচ্ছা, তোমরা বলো এতক্ষণ পর্যন্ত যেগুলো তোমাদেরকে বললাম তোমরা বুঝতে পারছো কিনা? একবার মেসেজ করো তোমরা বুঝতে পারছো কিনা, তারপর আমরা কন্টিনিউ করবো বাকিটা, ঠিক আছে? একবার মেসেজটা করবে যে তোমরা বুঝতে পারছো কিনা, তাহলে আমি বুঝতে পারবো যে ঠিকঠাক বুঝতে পারছো কিনা, তাহলে সেরকম চেঞ্জ করতে পারবো। তোমরা একবার বলো। আচ্ছা, এরপর দেখো, এরপর প্রস্তাবনা থেকে আমাদেরকে দুটা কেস সম্বন্ধে মনে রাখতে হবে। কেস বলতে কি, কেন মনে রাখতে হবে সেটাও মনে রাখতে হবে, ঠিক আছে? কেন মনে রাখতে হবে সেটাও মনে রাখতে হবে। দেখো, একটা কেস হয়েছিল 1960 সালে, একটা কেস হয় সুপ্রিম কোর্টে, যেটাকে বলা হয় বেরুবাড়ি কেস। কি বলা হয়? বেরুবাড়ি কেস। বেরুবাড়ি কেসে বলা হয়েছিল, এই যে প্রস্তাবনা সম্বন্ধে আমরা এত কিছু পড়ছি, এই প্রস্তাবনাটা সংবিধানের অংশ নয়। কি বলেছিল? সংবিধানের অংশ নয়, ঠিক আছে? বেরুবাড়ি কেসে বলেছিল যে সংবিধানের অংশ নয় প্রস্তাবনা। পরবর্তী ক্ষেত্রে আবার একটা কেস হয়, যেটা হয়েছিল তোমার 1973 সালে, এটা এখানে লিখি, ঠিক আছে? চলো দাঁড়াও, 1960 হয়েছে বেরুবাড়ি কেস, যেখানে বলা হয়েছে যে প্রিএমবেল ইজ নট আ পার্ট, বা এটা আমাদের সংবিধানের অংশ নয়। পরবর্তী ক্ষেত্রে আরো একটা কেস হয়, সেটা হচ্ছে 1973 সালে, 1973। ডেটটাও মনে রাখবে, ডেটটাও আছে, সেটা হচ্ছে 24শে এপ্রিল। এই ডেটটা হচ্ছে যে ডেটে সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট দিয়েছিল বা রায় দিয়েছিল, ঠিক আছে? কেসটার নাম হচ্ছে কেশবানন্দ ভারতী মামলা। কেশবানন্দ ভারতী মামলা। এই কেসে বলেছিল যে প্রস্তাবনা আমাদের সংবিধানের অংশ, প্রথমত সংবিধানের অংশ বলেছে, এবং তার সাথে আরো একটা জিনিস অ্যাড করেছিল যে আমাদের যেটা পার্লামেন্ট রয়েছে, ঠিক আছে, বা আমাদের যে সংসদ রয়েছে, তারা চাইলে এটাতে সংশোধন করতে পারে। সংশোধন মানে কি? সংশোধন মানে হচ্ছে হয় নতুন কিছু অ্যাড করা, বা যেটা আছে সেটাকে পরিবর্তন করা, ঠিক আছে? তাহলে দুটো জিনিস করতে পারে। এক, এটা হচ্ছে আমাদের সংবিধানের অংশ, এটা বলেছিল। দুই, কি বলেছিল? যে পার্লামেন্ট চাইলে, এখান থেকে কি কোশ্চেন হবে, হ্যাঁ সবার শেষে দেখবে 10টা কোশ্চেনও রয়েছে এখান থেকে, একদম এসএসসির আশা কোশ্চেন, সেগুলো আলোচনা করবো। তো দেখো, এখানে বলেছিল এক, এটা সংবিধানের অংশ, দুই, এটা হচ্ছে আমাদের পার্লামেন্ট চাইলে সংশোধন করতে পারে। কিন্তু একটা ক্রাইটেরিয়া দিয়েছিল, একটা শর্ত দিয়েছিল। শর্তটা কি দিয়েছিল? যে আমাদের প্রিএমবেলের যে বেসিক স্ট্রাকচার রয়েছে,
বা আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, যে মূলভূত গঠন রয়েছে, সেটাকে পরিবর্তন করা যাবে না। এরপর প্রশ্ন হচ্ছে, আমাদের সংবিধানের যে বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না, এটা কে ঠিক করবে? সুপ্রিম কোর্ট সেই বিষয়ে বলেছিল যে সুপ্রিম কোর্ট সময়ে সময়ে বলবে যে আমাদের যে সংবিধান, সেই সংবিধানের বেসিক স্ট্রাকচার চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না। তাহলে কেশবানন্দ ভারতী মামলাটা আমাদের সংবিধান যতদিন তোমরা পড়বে প্রত্যেকটা জায়গাতে আসবে, এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এখান থেকে তিনটা জিনিস মনে রাখবে, যে এখানে বলা হয়েছিল এটা আমাদের যে প্রস্তাবনা রয়েছে সেটা সংবিধানের অংশ, সেখানে সংশোধন করা যাবে কিন্তু বেসিক স্ট্রাকচার চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, চেঞ্জ করা যাবে না, এই জিনিসটা মনে রাখবে। এরপর এখানে প্রশ্ন পাবে আরো দু একটা থাকে, যে আমাদের প্রস্তাবনা সম্বন্ধে বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের উক্তি দিয়েছে, এগুলা ডাব্লিউবিপি কেপিতে বেশি আছে। প্রিএমবেল কে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন উক্তি দিয়েছে। যেমন প্রথমে তোমরা যদি দেখো, ঠাকুর দাস ভার্গব বলে একজন ছিল, ঠাকুর দাস ভার্গব, ঠিক আছে, তিনি বলেছিলেন যে আমাদের যে প্রস্তাবনা রয়েছে এটা হচ্ছে সংবিধানের আত্মা, সোল অফ কনস্টিটিউশন। আচ্ছা, তোমরা এখানে আর একটা জিনিস কনফিউজ হতে পারো, যে তাহলে আম্বেদকর কোনটাকে বলেছিল? আমাদের সংবিধানে একটি আর্টিকেল রয়েছে, আর্টিকেল নাম্বার 32, যেটাকে আমাদের বি আর আম্বেদকর বলেছিল সংবিধানের আত্মা, কিন্তু প্রস্তাবনাকে সংবিধানের আত্মা বলেছিল ঠাকুর দাস ভার্গব। ঠিক আছে, আচ্ছা, আর কে কি বলেছে দেখো, কে এম মুন্সি কি বলেছেন? কে এম মুন্সি তিনি বলেছেন জন্ম কুণ্ডলী, সংবিধানের জন্ম কুণ্ডলী কে বলেছে? কে এম মুন্সি। ঠিক আছে, আচ্ছা, তারপর তোমরা মনে রাখবে আর একজনকার নাম, সেটা হচ্ছে এন এ পালখিওয়ালা। এন এ পালখিওয়ালা তিনি প্রস্তাবনা সম্বন্ধে উক্তি দিয়েছিলেন আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন, আইডেন্টিটি কার্ড অফ কনস্টিটিউশন বা আমাদের সংবিধানের আইডেন্টিটি কার্ড কে বলেছিল? এন এ পালখিওয়ালা। আচ্ছা, আরেকটা নাম মনে রাখবে, সেটা হচ্ছে স্যার আর্নেস্ট বার্কার। তিনি বলেছেন কি নোট, কি নোট তোমরা জানো, যখনই পড়ো তখনই তোমরা কি নোট লিখে রাখো, যে এটা গুরুত্বপূর্ণ। তো কি নোট বলেছিল? স্যার আর্নেস্ট বার্কার। তাহলে এই চারটা নাম মনে রাখবে, ঠাকুর দাস ভার্গব, কে এম মুন্সি, আর একটা হচ্ছে পালখিওয়ালা, আর একটা হচ্ছে আর্নেস্ট বার্কার। ঠিক আছে, আচ্ছা, এরপর তোমাদেরকে আমি যদি প্রশ্ন করি যে বলতো যে আমাদের যে প্রস্তাবনাটা রয়েছে সেই প্রস্তাবনার মূল ক্ষমতা কার কাছে রয়েছে, বা প্রস্তাবনাকে পাওয়ার কে দিয়েছে? তোমরা যেমন জানো যে ব্রহ্মাকে পাওয়ার দিয়েছে বিষ্ণু, ঠিক আছে, ব্রহ্মাকে পাওয়ার দিয়েছে বিষ্ণু। ঠিক একই রকম ভাবে আমাদের সংবিধানকে পাওয়ার কে দিয়েছে? এটা একটু তোমরা কমেন্ট করো যে আমাদের সংবিধানকে পাওয়ার কে দিয়েছে। রাষ্ট্রপতি নয়, আমি তোমাদেরকে এখানে বললাম না যে আমাদের সংবিধানকে পাওয়ার দিয়েছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতের নাগরিক, আমরা পাওয়ার দিয়েছি আমাদের সংবিধানকে। ঠিক আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। রাষ্ট্রপতিকেও পাওয়ার দিয়েছে এই সংবিধান, রাষ্ট্রপতির নিজস্ব কোনো পাওয়ার নেই, সংবিধান রাষ্ট্রপতিকে পাওয়ার দিয়েছে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন যেটা খুব ইউনিক প্রশ্ন, পরীক্ষায় অনেক কম আসে কিন্তু একবার সিজিএল এ এসেছিল, যে আমাদের সংবিধানে ইন্ডিয়া শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে? মানে আমাদের প্রস্তাবনায় ইন্ডিয়া শব্দটা কতবার ব্যবহার করা হয়েছে? প্রস্তাবনায় দুবার ব্যবহার করা হয়েছে, এখানে একবার পাবে ইন্ডিয়া শব্দটা, আরেকবার তোমরা পাবে এখানে। তাছাড়া কোথাও ইন্ডিয়া শব্দ ব্যবহার করা নেই, এটাও জাস্ট মনে রেখে দিও যে দুবার ব্যবহার করা হয়েছে। চলো, প্রস্তাবনা সম্বন্ধে বুঝলে। এরপর যেটা আছে আমাদের তফসিল, আমাদের টোটাল 12টা তফসিল রয়েছে বর্তমানে, যেটাকে আমরা শিডিউল বলি। ঠিক আছে, কিন্তু মূল সংবিধানে আমাদের 8টাই ছিল। ঠিক আছে, তাহলে তো মনে রাখবে তফসিল এখন রয়েছে 12টা, কিন্তু যে মূল সংবিধান
সেখানে ছিল 8টা। এরপর তোমাদের প্রশ্ন হতে পারে যে তফসিলটা কি। তফসিলটা হচ্ছে, দেখো তোমরা যখন সংবিধান পড়বে বিভিন্ন ভাগ নিয়ে আলোচনা করবে, বিভিন্ন আর্টিকেল সম্বন্ধে জানবে, তো এই তফসিলের মধ্যে বিভিন্ন আর্টিকেলের যে সামারি বা সংক্ষেপে বলতে পারো, বা বিভিন্ন আর্টিকেলে যেগুলো হয়তো বাদ পড়ে গেছে এমন কোনো বিষয়, সেই বিষয়গুলোকে শিডিউলের মধ্যে রাখা হয়েছে, একদম ডিটেলসে রাখা হয়েছে, একদম পয়েন্ট টু পয়েন্ট রাখা হয়েছে। শিডিউল হচ্ছে একটা আলাদা ছক যেখানে সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে রাখা হয়েছে। মূল সংবিধান যখন আমাদের তৈরি হয় তখন আমাদের কাছে ছিল 8টা শিডিউল, এখন বর্তমানে বেড়ে করে হয়েছে 12টা। এটা প্রথমত মাথায় রাখবে। এরপর দেখো আমাদের 12টা শিডিউল সম্বন্ধেই কিন্তু মনে রাখতে হবে, প্রশ্ন 12টার থেকেই আসে। শিডিউল নাম্বার 1 তোমরা যদি দেখো, সেখানে বলা হয়েছে যে আমাদের যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল বা স্টেট ও ইউনিয়ন টেরিটরি রয়েছে তাদের সম্বন্ধে বিস্তারিত আলোচনা কোথায় থাকবে, আমাদের শিডিউল 1-এ। এবং আমাদের কতগুলো রাজ্য রয়েছে, কতগুলো কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে, সেটা লেখা থাকবে কোথায়, শিডিউল 1-এ। আচ্ছা, শিডিউল 2, শিডিউল 2 কি বলছে, মনে রাখবে আমাদের সংবিধানের যে বিভিন্ন আর্টিকেলে বিভিন্ন ব্যক্তির বেতন সম্বন্ধেও লেখা রয়েছে, কিন্তু যাদের বেতন সম্বন্ধে আমাদের কোনো আর্টিকেলে লেখা নেই তাদের বেতন সম্বন্ধে লেখা রয়েছে কোথায়, শিডিউল নাম্বার 2। তোমরা শুধু মনে রাখবে পেমেন্ট সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। শিডিউল নাম্বার 3-এ কি বলা হয়েছে, শপথ গ্রহণ। তোমরা জানো যে কোনো কাজ করতে গেলে, যে কোনো সরকারি কাজ করতে গেলে কি করতে হয়, শপথ গ্রহণ করতে হয়। রাষ্ট্রপতিকেও শপথ গ্রহণ করতে হয়, রাজ্যপালকেও করতে হয়। তো কে কার কাছে শপথ গ্রহণ করবে সেই সম্বন্ধে লেখা রয়েছে শিডিউল নাম্বার 3। কিন্তু মনে রাখবে, 1 আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, 2 আমাদের প্রেসিডেন্ট, আর 3 গভর্নর। এদের সম্বন্ধে কিন্তু এখানে লেখা নেই, কারণ এদের সম্বন্ধে আমরা আলাদা আর্টিকেলে দেখতে পাবো, সেখানে আলোচনা করা হয়েছে। এখানে শুধুমাত্র কাদের নিয়ে আলোচনা করা হয়েছে, যাদের শপথ গ্রহণ নিয়ে কোনো আলাদা করে আর্টিকেল নেই। এটা হচ্ছে শিডিউল নাম্বার 3। এরপর হচ্ছে শিডিউল নাম্বার 4। শিডিউল নাম্বার 4 কি বলছে, রাজ্যসভার সিট অ্যালোকেশন, মানে কোন রাজ্য, তোমরা জানো আমাদের যে পার্লামেন্ট রয়েছে সেখানে দুটো হাউস, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা। তো কোন রাজ্য কতগুলো করে রাজ্যসভার সিট পাবে সেটা কোথায় লেখা রয়েছে, 4 নাম্বার শিডিউলে। বলো 1 থেকে 4-এ তোমাদের কোনো সমস্যা রয়েছে? 1 থেকে 4-এ তোমাদের কোনো সমস্যা রয়েছে তোমরা বলবে যদি থাকে। তো এটা মনে রাখার একটা ট্রিক হচ্ছে SPORTS, তাহলে দেখবে 6টা মনে থাকবে, তার মধ্যে SPOR হয়ে গেছে আর TS টা বাকি রয়েছে, ঠিক আছে। তো দেখো এরপর চলে এসো আমাদের 5 নাম্বার যে তফসিল। 5 নাম্বার তফসিলে কি বলা হয়েছে, আমাদের যে এসটি বা জনজাতি যে এরিয়াগুলো রয়েছে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় আমাদের জনজাতি রয়েছে, তো তাদের যে অ্যাডমিনিস্ট্রেশন কিরকম হবে, সেখানকার আইন কানুন কিরকম হবে, বা তাদেরকে কিরকম ভাবে পরিচালনা করা হবে। বিশেষ করে যারা উপজাতি, তোমরা জানো তাদের একটা নিজস্ব কালচার রয়েছে, তাদের নিজস্ব সংস্কৃতি, তাদের ভাষা, তাদের বিভিন্ন জীবনযাপন, এটা অন্যান্য মানুষদের তুলনায় একটু আলাদা এবং এটা অনেক প্রাচীন। তো সেই জিনিসগুলো যাতে সুরক্ষিত থাকে এই বিষয়টার জন্য একটা আলাদা শিডিউল রাখা হয়েছে, সেটা হচ্ছে শিডিউল নাম্বার 5। এই যে বলছে কালচার বা ভাষা, এগুলোকে সুরক্ষা দেবে কে, সুরক্ষা দেবে লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে। অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি, বিভিন্ন আমাদের যে ডিএম বা ব্লক অফিসার, এদেরকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ, ঠিক আছে, যারা এই ধরনের কাজগুলো করে। তো যেসব এসটি এরিয়া রয়েছে সেখানকার অ্যাডমিনিস্ট্রেটিভ কিরকম হবে, সেখানকার সরকারি কাজ কিরকম ভাবে হবে, সেই সব সম্বন্ধে আলোচনা করা হয়েছে 5 নাম্বার শিডিউলে। 6 নাম্বার শিডিউলে কি বলা হয়েছে, আমাদের যে নর্থ ইস্ট মানে হচ্ছে উত্তর পূর্ব ভারতের যেসব রাজ্যগুলো রয়েছে, সবাই কিন্তু নয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, এই 4টা রাজ্যকে স্পেশাল স্টেট বলে ঘোষণা করা হয়েছে। স্পেশাল স্টেটের সুবিধা কি, দেখো স্পেশাল স্টেটের একটা সুবিধা হচ্ছে, মানে ধরো আসামকে নিয়ে আমরা এক্সাম্পলটা বুঝি।
দেখো আমরা যদি কেউ চাই যে মানুষের মাথার মধ্যে ভাত খাবো, এটা কিন্তু বেআইনি। বা তুমি যদি কোনো একটা অস্ত্র রাখতে চাও, ধরো তুমি একটা ছুরি রাখবে, সেটাও কিন্তু বেআইনি। রান্নার কাজের গুলো আলাদা, কিন্তু তুমি ধরো একটা তরোয়াল রাখবে, সেটাও কিন্তু বেআইনি। অস্ত্র আইন আমাদের কাছে সবাইকার কাছে নেই। কিন্তু আসামের ধরো একটা ট্রাইব রয়েছে, একটা উপজাতি রয়েছে, যারা বংশ পরম্পরায় কি করছে, মানুষের খুলিতেই ভাত খাচ্ছে, বা তারা অস্ত্র ব্যবহার করছে, তারা শিকার করছে। এটা হচ্ছে তাদের বংশ পরম্পরায়, হয়তো হাজার হাজার কোটি কোটি বছর আগের থেকে তারা এরকমই করে আসছে। তো হঠাৎ করে তো তাদের এগুলো পরিবর্তন করা সম্ভব নয়। তো যেসব রাজ্যগুলোকে এই শিডিউল নাম্বার 6 কাছে রাখা হয়, মনে রাখবে, যেসব রাজ্যকে শিডিউল 6 রাখা হয়, তাদের কাছে একটা স্পেশাল পাওয়ার থাকে, একটা ক্ষমতা থাকে। কি ক্ষমতা? যে ছোট ছোট বিষয়ে নিজেরা নিজেদের জন্য আইন তৈরি করতে পারে। যেমন আমরা কোনোদিনও নিজেদের জন্য আইন তৈরি করতে পারবো না, কিন্তু যারা এই 4টা রাজ্যের মধ্যে থাকে, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, এরা বেশ ছোট ছোট আইন তৈরি করতে পারবে, যাতে তাদের উপজাতিরা ভালোভাবে থাকতে পারে, নিজেদের কালচারটাকে বজায় রাখতে পারে। ঠিক আছে, এই জন্য সেই সব রাজ্যগুলোকে একটা আলাদা শিডিউলে রাখা হয়েছে। কিছুদিন আগে তোমরা হয়তো দেখেছো যে লাদাখ খুব আন্দোলন করছিল নিজেদেরকে শিডিউল 6 রাখার জন্য। কেন? তারা বলতে চাইছিল যে আমাদেরকে যদি শিডিউল 6 রাখা হয়, তাহলে আমরা লাদাখের ভালোর জন্য বেশ কিছু আইন নিজেরা তৈরি করতে পারবো। তার জন্য তারা বলছিল স্পেশালিস্ট। এটাকে তোমরা আরো ভালোভাবে বুঝবে, আফ্রিকাতে একটা উপজাতি রয়েছে, সেটাকে বলা হয় মাসাই উপজাতি। তাদের মধ্যে একটা ট্রেডিশন রয়েছে। কি ট্রেডিশন? কোনো ছেলে যদি কোনো মেয়েকে বিয়ে করতে চায়, তাহলে প্রথমত তার পুরুষত্বের প্রমাণ দিতে হয়। পুরুষত্বটা কিরকম ভাবে দেয়? সেটা হচ্ছে সিংহকে হত্যা করে বা সিংহকে শিকার করে পুরুষত্বের প্রমাণ দেওয়া হয়। এরপর দেখো, পশু শিকার সব জায়গাতে এখন বন্ধ। পশু শিকার সব জায়গাতে একটা কি বলবো ব্যান, যেটা বলা হয় আর বেআইনি। কিন্তু এই যে স্পেশাল ট্রাইবটা রয়েছে, এদের জন্ম থেকে তারা এরকম করে আসছে। যেদিন থেকে পৃথিবীতে তারা বসবাস করা শুরু করেছে, সেদিন থেকে তারা এই ট্রেডিশনটা মানছে। তো সেক্ষেত্রে তাদেরকে একটা স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে যে হ্যাঁ, তোমরা একটা আধটা করতে পারো। কিন্তু তারাও এখন উন্নত হয়েছে, তারা আস্তে আস্তে পশু শিকারের থেকে দূরে সরে আসছে। কিন্তু এই যে স্পেশাল পাওয়ার দেওয়া হয়, তারা সিংহকে হত্যা করতে পারছে, এটাই হচ্ছে স্পেশাল পাওয়ার। সেটা কাদের কাছে রয়েছে? আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। এটা প্রশ্ন আসবে যে কোন কোন রাজ্যের কাছে স্পেশাল স্টেটের তকমা রয়েছে? আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়। আচ্ছা, এরপর হচ্ছে শিডিউল নাম্বার 7। ঠিক আছে, শিডিউল নাম্বার হচ্ছে 7। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। আমাদের দেশের প্রত্যেকের কাছে ক্ষমতা রয়েছে। কেন্দ্র সরকারের কাছে কিছু ক্ষমতা রয়েছে, রাজ্য সরকারের কাছে কিছু ক্ষমতা রয়েছে, আবার কিছু ক্ষমতা দুজনকার কাছেই রয়েছে। মানে কেউ একা কাজ করতে পারবে না, দুজনকে একসাথে করতে হবে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। মানে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতাকে ভাগ করা হয়েছে। ক ভাগে ভাগ করা হয়েছে? 3 ভাগে। একটাকে বলা হয় ইউনিয়ন লিস্ট, একটাকে বলা হয় স্টেট লিস্ট, একটাকে বলা হয় কনকারেন্ট লিস্ট। ইউনিয়ন লিস্টে কার কাছে পাওয়ার থাকে? সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্র সরকার। স্টেট লিস্টে কার কাছে ক্ষমতা থাকে? রাজ্য সরকারের কাছে। আর কনকারেন্ট লিস্ট হচ্ছে এমন একটা বিষয় যেখানে স্টেট এবং ইউনিয়ন দুজন মিলে আইন তৈরি করবে। তাহলে দেখো, কিছু ক্ষমতা কেন্দ্রকে দেওয়া হয়েছে, কিছু ক্ষমতা রাজ্যকে দেওয়া হয়েছে, আর কিছু ক্ষমতা দুজনকার জন্য রাখা হয়েছে, যে দুজন মিলে আইন তৈরি করবে। এরপর কার কাছে কত ক্ষমতা রাখা হয়েছে, এখান থেকে তোমরা প্রশ্নটা পাবে। যেমন যখন মূল সংবিধান তৈরি হয়, ঠিক আছে, এখনের কথা বলছি না, মূল সংবিধান যখন তৈরি হয়েছিল, এটা এখানে লিখছি, হ্যাঁ, পরের পেজে লিখছি, জায়গা লাগবে। তাহলে 3 ভাগে ভাগ হয়েছে। একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে স্টেট, আর একটা হচ্ছে কনকারেন্ট। দেখো, মূল সংবিধানে আমাদের কেন্দ্রের কাছে টোটাল 96টা বিষয় ছিল আইন তৈরি করার জন্য। ঠিক আছে, আর রাজ্য সরকারের কাছে ছিল তোমার 66টা বিষয়, আর দুজনকার কাছে রেখেছিল 47টা বিষয়। এগুলো বিষয়, ঠিক আছে, নাম্বারটা হচ্ছে এক একটা সাবজেক্ট। তাহলে আগে ছিল কেন্দ্রের কাছে 96টা বিষয়, দুজনকার কাছে 47টা বিষয়, এবং রাজ্যের কাছে 66টা বিষয়। এখন এটা একটু চেঞ্জ হয়েছে। চেঞ্জ হয়ে কি হয়েছে?
এখন আমাদের যে কেন্দ্র তার কাছে চলে এসেছে 100টা বিষয় আইন তৈরি করার জন্য। কতটা? 100টা বিষয় চলে এসেছে। কনকারেন্ট লিস্টেও একটু বেড়েছে, কত হয়েছে? 52 হয়েছে, ঠিক আছে। আর স্টেট লিস্টে একটু কমেছে, এখন 61টা বিষয় রয়েছে তার কাছে, রাজ্য সরকারের কাছে আইন তৈরি করার জন্য। এরপর এখানে প্রশ্ন কিরকম দেয় জানো তো? তোমাকে কোনো একটা সাবজেক্ট দিয়ে দেবে, যে তারপর বলবে এই বিষয়টা নিয়ে আইন তৈরি করার অধিকার কার কাছে আছে, ইউনিয়নের কাছে আছে নাকি স্টেটের কাছে আছে নাকি কনকারেন্ট লিস্টে রয়েছে। তো কোনটা কার কাছে রয়েছে সেটা তোমাদের জানা দরকার। যেমন ইউনিয়নের কাছে কি কি রয়েছে, আমাদের যে ফরেন পলিসি, বিদেশ নীতি, এগুলাই বারবার আসে, ঠিক আছে। ফরেন পলিসি কার কাছে আছে? সেটা হচ্ছে কেন্দ্র সরকার। আমাদের রেলওয়ে ব্যবস্থা কার কাছে রয়েছে? কেন্দ্র সরকার। আমাদের ব্যাংকিং কার কাছে রয়েছে? কেন্দ্র সরকার। আমাদের যে বিভিন্ন বন্দর, পোর্ট, কার কাছে রয়েছে? কেন্দ্র সরকার। আমাদের ডিফেন্স কার কাছে রয়েছে? কেন্দ্র সরকার। আমাদের জনগণনা, সেন্সাস কে করায়? কেন্দ্র সরকার। এগুলো হচ্ছে কেন্দ্র সরকারের কাছে ক্ষমতা রয়েছে। রাজ্য সরকারের কাছে কি কি রয়েছে দেখো। রাজ্য সরকারের কাছে যেগুলো রয়েছে সেটা হচ্ছে কি? পুলিশ, যেটা নিয়ে রাজ্য সরকার কি করে? গুন্ডামি করে। কি কি রয়েছে? এক হচ্ছে পুলিশ, দুই কি রয়েছে? ভূমি রয়েছে। এই যে ভূমি, দেখবে যে কোনো যদি রেলের কাজ হোক বা যদি রাস্তা তৈরি করতে চায় কেন্দ্র সরকার, তখন তাদেরকে রাজ্যের কাছ থেকে জমি নিতে হয়। তাহলে জমিটা কার কাছে আছে? রাজ্যের কাছে আছে। স্বাস্থ্য ব্যবস্থা, এটাও রয়েছে রাজ্যের কাছে। এগ্রিকালচার, চাষাবাদ, এটাও রয়েছে। আরেকটা হচ্ছে তোমার জেল, এটা রয়েছে রাজ্যের কাছে। আর দুজনকার কাছে কি কি রয়েছে? এক হচ্ছে শিক্ষা, এডুকেশন রয়েছে দুজনকার কাছে, দুজন আইন তৈরি করবে। তারপরে হচ্ছে তোমার পপুলেশন, জনসংখ্যা বাড়া কমা, ঠিক আছে। তারপর হচ্ছে ক্রিমিনাল ল, এই বিষয়ে দুজন মিলে আইন তৈরি করে। বা আমাদের যে জঙ্গল, ফরেস্ট, বা আমাদের যে জিএসটি, সেগুলো রয়েছে কনকারেন্ট লিস্টে। এখান থেকে এই প্রশ্নগুলো খুব আসে, ঠিক আছে। এই হচ্ছে ভাগ কার কাছে কি কি পাওয়ার রয়েছে। এই হলো তোমাদের ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। এরপর আরেকটা প্রশ্ন এখান থেকে পাবে, এই যে কনকারেন্ট লিস্ট, এই কনকারেন্ট লিস্টের ধারণাটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে বা কোন দেশ থেকে কনকারেন্ট লিস্টের ধারণাটা নেওয়া হয়েছে, ঠিক আছে। তোমরা কেউ বলতে পারবে যে কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে কনকারেন্ট লিস্টের ধারণাটা নেওয়া হয়েছে? এটা হচ্ছে অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে, ঠিক আছে। অস্ট্রেলিয়া, এটাকে বাংলায় বলা হয় সমবর্তী সূচি। কি বলা হয়? সমবর্তী সূচি। চলো, তাহলে কতদূর হলো আমাদের? 7 নাম্বার পর্যন্ত হয়ে গেছে। এরপর 8 নাম্বার যে শিডিউল, 8 নাম্বার শিডিউলে কি বলা হয়েছে? আমাদের ভাষা সম্বন্ধে। দেখো, আমাদের সংবিধান টোটাল আমাদেরকে 22টা ভাষাকে স্বীকৃতি দিয়েছে। কতগুলো ভাষা? আমাদের সংবিধান টোটাল 8 নাম্বার শিডিউলে 22টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমাদের আরো বেশি ভাষা রয়েছে আমাদের দেশে, কিন্তু স্বীকৃতি দিয়েছে 22টা ভাষাকে। যখন সংবিধান তৈরি হয় তখন কটা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল? তখন দেওয়া হয়েছিল 14টাকে। এই 14টা তোমাদের মনে রাখার দরকার নেই। প্রথমে 14টা ভাষাকে স্বীকৃতি দিয়েছিল, তারপর একটা সংবিধান সংশোধন করা হয়, সেটা হচ্ছে 21তম সংবিধান সংশোধন। 21তম সংবিধান সংশোধন 1967, তার মাধ্যমে একটি ভাষাকে যুক্ত করা হয়, সেটা হচ্ছে সিন্ধি ভাষা, তাকে স্বীকৃতি দিল। পরবর্তী ক্ষেত্রে আরো একটা সংবিধান সংশোধন হলো, সেটা হচ্ছে 71তম সংবিধান সংশোধন 1992। এখানে 3টা ভাষাকে একসাথে স্বীকৃতি দেওয়া হলো। 3টা ভাষা কি কি? একটা হচ্ছে কোঙ্কনি, এইগুলো মনে রাখবে, ঠিক আছে। মণিপুরি, আরেকটা হচ্ছে নেপালি। এখানে হচ্ছে তোমার 3টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হলো। তারপর আরো একটা সংবিধান সংশোধন করা হলো। এটা মনে রাখার সহজ ট্রিক, 3 নাম্বারটা, এই দুটাই যোগ করে দাও।
21 আর 71 যোগ করলে হচ্ছে তোমাদের 92। 92তম সংবিধান সংশোধন 2003। এখানে 4টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। একটা হচ্ছে বোডো, ডোগরি, मैथिली আর সাঁওতালি বা সাঁওতালি। ঠিক আছে, এই 4টা ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়। এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের বর্তমানে 14টা, এখানে একটা 15টা, এখানে 3 18টা, 4 22টা, তাহলে এখন আমাদের 22টা ভাষা রয়েছে। তো এই 22টা ভাষা সম্বন্ধেই আলোচনা করা হয়েছে আমাদের সংবিধানের যে শিডিউল নাম্বার 8 রয়েছে সেখানে। বলো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা? আমাদের মূল সংবিধানের যে শিডিউল গুলো ছিল সেগুলো আলোচনা হয়ে গেছে। এরপর যেগুলো রয়েছে এগুলো হচ্ছে সংবিধান সংশোধন করে যুক্ত করা হয়েছে। বলো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একবার তোমরা জানাও। তোমাদের আমি দেখতে পাচ্ছি রিয়াজুল বলছে হ্যাঁ ক্লিয়ার। চলো এরপর হচ্ছে শিডিউল নাম্বার 9 বা 9 নাম্বার তফসিল। সেখানে বলা হয়েছে ল্যান্ড রিফর্ম ল। এরপর ল্যান্ড রিফর্ম ল কি সেটাও আমরা আলোচনা করব। তার আগে বুঝে নাও এটা মূল সংবিধানে ছিল না, তার মানে এটাকে সংবিধান সংশোধন করে যুক্ত করা হয়েছে। যেটা মূল সংবিধানে ছিল না পরে যুক্ত করতে হলে সংবিধান সংশোধন করতে হবে। এটার জন্য আমাদের প্রথম সংবিধান সংশোধন হয়, প্রথম সংবিধান সংশোধন 1951 ল্যান্ড রিফর্ম ল। এখানে কি করা হয় মনে রাখতে, যে আগে আমাদের যে সম্পত্তি ছিল সেই সম্পত্তিগুলো কি ছিল, জমিদারদের আন্ডারে ছিল, বিভিন্ন জমিদারদের আন্ডারে ছিল। তো যেহেতু জমিদারদের আন্ডারে ছিল সেই জমিটা যাতে নাগরিকরা পায় সেই বিষয়টা সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত আমাদের যে সম্পত্তি, অনেকের এটা পৈতৃক সম্পত্তি মনে হয়, ঠিক আছে, যে আমরা একটা সম্পত্তি পেয়েছি সেই সম্পত্তিটা আমার, কিন্তু সরকার সেটা কোনোদিনও নিতে পারবে না, এমনটাও নয়। এখানে ল্যান্ড রিফর্ম বলতে দুটো জিনিস বুঝবে। এক, জমিদারদের কাছে সম্পত্তি ছিল সেটা এখন জনগণের কাছে এসেছে। এই আইনটার মাধ্যমে বা ল্যান্ড রিফর্ম ল এর মাধ্যমে এই জনগণ তারা জমি পায়, বা একটা সময় যে ভাগ চাষি ছিল এখনো আছে, তাদের কাছে নিজস্ব কোনো জমি ছিল না, তো তাদেরকে জমি দেওয়া হয়েছিল। কিসের মাধ্যমে? এই প্রথম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপর হচ্ছে 10 নম্বর সংবিধান সংশোধন। 10 নম্বর সংবিধান সংশোধনটাকে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল বা দলবদল। এটাকে যুক্ত করা হয়েছিল 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। কিসের মাধ্যমে? 52তম সংবিধান সংশোধন 1985। ঠিক আছে, রেকর্ডিং ক্লাস দ্বারা এখন দেখছি রেকর্ডিং করা আছে। রেকর্ডিং হচ্ছে ক্লাস, তোমরা রেকর্ডিং পেয়ে যাবে, চিন্তা নেই। ঠিক আছে, রেকর্ডিং ক্লাস পাবে তোমরা, চিন্তা নেই। দেখো যেটা বলছিলাম অ্যান্টি ডিফেকশন ল বা দলবদল। দলবদল জিনিসটা কি? দলবদল হচ্ছে ধরো এটা একটা পার্টি, এটা হচ্ছে এ পার্টি রাজনৈতিক দল, ঠিক আছে, আর এটা হচ্ছে বি পার্টি। এ পার্টির থেকে একজন সদস্য, ধরো তার নাম হচ্ছে রাজদীপ, ঠিক আছে, সে ভোটে দাঁড়িয়েছে। ভোটে দাঁড়ানোর পর সে ভোটে জিতেও গেছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে তার মনে হলো যে আমি ভোটে জিতে গেছি, আমি বি পার্টির কাছে চলে যাব। দেখো যদি তুমি এই পার্টির সদস্যতা পদ, বা তুমি যদি এখান থেকে ভোটে জেতার পর এমএলএ বা এমপি হয়েছে, ধরো এই পদটা থেকে ইস্তফা দিয়ে চলে যাও, তাহলে কোনো ব্যাপার না। কিন্তু তুমি এখানে ভোটে জেতার পর ইস্তফা না দিয়ে যদি তুমি এই পার্টিতে চলে যাও, তখন এই যে এ পার্টি যদি চায় তোমার উপর আইনি ব্যবস্থা নিতে বা তোমার সদস্যতা পদটাকে খারিজ করে দিতে, তাহলে তারা একটা আইন লাগু করতে পারে, সেটাকে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল বা দল বদল। আচ্ছা, এটা কে করবে? ধরো তুমি এমপি হয়েছো, তখন তোমাকে যদি পদ থেকে হাঁটাতে হয়, তখন এ পার্টি কি করবে? যে স্পিকার রয়েছে লোকসভার তাকে জানাবে যে এরম এরম ব্যাপার, এনার সদস্যতা পদ হাঁটাতে হবে।
স্পিকার যদি মনে করে যে হ্যাঁ এনার সদস্যতা পদ হাঁটানো দরকার, তাহলে সদস্যতা পদ হেঁটে যায়, এটাকে বলা হচ্ছে দল বদল। তারপর 11 নম্বর শিডিউল, যেটা পরবর্তী ক্ষেত্রে যুক্ত করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের 73তম সংবিধান সংশোধন 1992 এর মাধ্যমে যুক্ত করা হয়, যেখানে পঞ্চায়েত রাজ সম্বন্ধে আলোচনা করা হয়েছে। এরপর পঞ্চায়েত রাজ সম্বন্ধে একটা আলাদা ভাগ রয়েছে আমাদের সংবিধানে, তো আমরা সেখানে সেটাকে আলোচনা করব, এটা এখানে থাক, ঠিক আছে। আর শিডিউল নাম্বার 12, যেটা হচ্ছে আমাদের 74তম সংবিধান সংশোধন 1993 এর মাধ্যমে যুক্ত করা হয়, যেখানে মিউনিসিপ্যালিটি সম্বন্ধে আলোচনা করা হয়েছে, এটার জন্য একটা আলাদা ভাগ রয়েছে, তো আমরা সেখানে এই দুটো বিষয়কে আলোচনা করব। বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? তাহলে আমরা এমসিকিউ দিকে যাব, কতগুলো প্র্যাকটিস কোশ্চেন এনেছি সেগুলো আলোচনা করব। তোমাদের এই পর্যন্ত ক্লিয়ার? এক মিনিট দাও। মিলে গেল। বলো কোশ্চেন গুলো করবো, তোমাদের ক্লিয়ার হয়েছে না কোথাও কোনো ডাউট রয়েছে তোমরা একবার বলবে, যদি ডাউট থাকে তাহলে ডাউটটাকে ক্লিয়ার করবো, না হলে এমসিকিউ করবো। পরীক্ষাতে আসা প্রশ্ন দেখবে নিজেরাই করতে পারবে। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন শব্দের উল্লেখ নেই? ফেডারালিজম, সেকুলার, সোশ্যালিস্ট, রিপাবলিক, কোন শব্দটার উল্লেখ নেই আমাদের প্রস্তাবনায়? সেটা দেখতেই পাচ্ছ, এই তিনটার তো উল্লেখ রয়েছে, সেকুলার, সোশ্যালিস্ট, রিপাবলিক, কিন্তু এই শব্দটার উল্লেখ নেই। এটা হচ্ছে এসএসসি সিজিএল এর প্রশ্ন, ঠিক আছে, এমনি প্রশ্ন নয়, সিজিএল এর প্রশ্ন। পরেরটা দেখো, বলছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় প্রজাতন্ত্র শব্দের আগে নিম্নলিখিত কোন শব্দটি উপলব্ধ নয়? প্রস্তাবনাতে প্রজাতন্ত্র, রিপাবলিক শব্দের আগে কোন শব্দটি নেই? সোশ্যালিস্ট, সোভারিন, ডেমোক্রেটিক, ফেডারাল, এস 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 ডি আর। বলো রিপাবলিক, এটা হচ্ছে রিপাবলিকের আগে কি আছে? ডেমোক্রেটিক, তারপর সোভারিন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, কোনটা নেই? এই ফেডারাল শব্দটা নেই, ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। চলো পরেরটা দেখো, বলছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? কোন বিবৃতিটা সঠিক তোমরা বলবে, ঠিক আছে, আমাদের প্রস্তাবনা সম্বন্ধে কোন বিবৃতিটা সঠিক? এটি সংবিধানের অংশ নয়, পরিবর্তিতে 1972 সালে একটি সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়, সংসদ দ্বারা এটি সংশোধন করা যাবে না, এটি অর্জনযোগ্য লক্ষ্যগুলি নির্দেশ করে। কোন বিষয়টা সঠিক? দেখো এটা বুঝতে পারবে, সংবিধানের কি অংশ নয় প্রস্তাবনা? সংবিধানের অংশ বটে, তাহলে এটা ভুল অপশন। বলছে 1972 সালে একটা সংবিধান সংশোধনের মাধ্যমে এটাকে সংবিধানে যুক্ত করা হয়, এটাও ভুল, কারণ 1972 এর আগেই এটা যুক্ত হয়েছে। আচ্ছা, সংসদ দ্বারা এটি সংশোধন করা যাবে না, কেশবানন্দ ভারতী মামলাতে বলেই দিল যে এটা সংবিধান সংশোধন করা যাবে, তার মানে এটাও ভুল, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। ইট ইন্ডিকেট দ্য অবজেক্টিভ টু বি অ্যাচিভড, মানে কি আমাদের সংবিধানে কি কি জিনিস রাখতে হবে সেই বিষয়ে আলোচনা করা হয়েছে এখানে। পরেরটা দেখো, নিচের কোনটি ভারতকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বর্ণনা করে? নির্দেশিকা নীতি, প্রস্তাবনা, ইউনিয়ন তালিকা, রাজ্য তালিকা। বলো
ভারতকে ধর্মনিরপেক্ষ কে বলেছে? নির্দেশিকা নীতি, মানে যেটাকে বলা হয় ডাইরেক্টিভ অফ, হ্যাঁ বি, এই তো প্রস্তাবনাতে বলা হয়েছে ভারত নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ। বলো। বলছে হ্যাঁ অর্পণ, সীমা, ঠিক আছে। দেখো এটা দেখো, বলছে দ্য জাস্টিস described the preamble of Indian Constitution has been accepted in which form, মানে আমাদের সংবিধানে কত ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে প্রস্তাবনায়? পলিটিক্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস, নাকি সোশ্যাল জাস্টিস, নাকি সবগুলি? কোন ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে বলো? আমাদের সংবিধানে কোন ধরনের বা আমাদের প্রস্তাবনায় কোন ধরনের জাস্টিস সম্বন্ধে বলা রয়েছে? অর্পণ বলছে ডি। আচ্ছা, এটা হচ্ছে সঠিক উত্তর ডি। চলো পরেরটা, দ্য সোর্স অফ অথরিটি অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধানের কর্তৃত্বের উৎস কে বলো? সংবিধানকে পাওয়ার কে দিয়েছে? ভারতের জনগণ, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট, নাকি সরকার? কে পাওয়ার দিয়েছে? হ্যাঁ ভারতের জনগণ। এটা সিএইচএসএল এর প্রশ্ন, সিএইচএসএল 2023। নিম্নলিখিত কোন বিষয়গুলি ভারতীয় সংবিধানের রাজ্য তালিকার অন্তর্গত? রাজ্য তালিকায় কোনটা আছে বলো? বন্দর, রেলপথ, কৃষি, ব্যাংকিং। রাজ্য তালিকা মানে স্টেট লিস্ট, এখনই আলোচনা করলাম। স্টেট লিস্টে কোন বিষয়টা রয়েছে? হ্যাঁ সি, কৃষি রয়েছে স্টেট লিস্টে। ভারতীয় সংবিধানে কটি তফসিল বা শিডিউল রয়েছে? এটা এমপিএস এর প্রশ্ন। কটা শিডিউল রয়েছে? বি, হ্যাঁ আগেরটা সীমা, অর্পণ, ঠিক আছে। সীমা 12টা, ঠিক আছে 12টা, অর্পণ 12টা। বলছে নিম্নলিখিত কোন শিডিউলে আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম এদেরকে বিশেষ বিধান দেওয়া হয়েছে? এদের জন্য এদেরকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে কোন শিডিউলে? প্রথমটায়, দ্বিতীয়টায়, তৃতীয়টায়, নাকি ষষ্ঠ? কোন শিডিউলে এদেরকে একটি বিশেষ পাওয়ার দেওয়া হয়েছে? 6 নাম্বার, ঠিক। চলো পরেরটা, ভারতীয় সংবিধানের কোন তফসিলে পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠানের বিধান রয়েছে? পঞ্চায়েত রাজ বা পঞ্চায়েত সিস্টেম সম্বন্ধে কোন শিডিউলে রয়েছে বলো? 11 নাম্বার। আর 12 নাম্বারটা কি রয়েছে? মিউনিসিপালিটি। ঠিক আছে, পরেরটা। আচ্ছা, এই 10টায় প্রশ্ন ছিল। হ্যাঁ, তো দেখো তোমাদের আজকের ক্লাস সমাপ্ত এখানে। তোমাদের ক্লাস কিরকম লাগলো একটু তোমরা জানাবে, ঠিক আছে? আজ প্রথম দিন ছিল, প্রথমে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে। আসলে গুগল মিটে আমি কোনোদিন কাউকে কোনোদিন ক্লাস করাইনি, ঠিক আছে? তো সেক্ষেত্রে স্ক্রিন শেয়ার করা বা এই সমস্ত ব্যাপারটা একটু